আজ অনেক দিন পরে এই যে অভয়া বা তিলোত্তমার যে ধর্ষণ এবং হত্যা রহস্য, গত বছর মানে 2024 সালের 9ই আগস্ট আমরা জেনে অবাক হয়ে গিয়েছিলাম, সঙ্গে আতঙ্কগ্রস্তও হয়ে পড়েছিলাম যে কলকাতার আরজিকর হাসপাতালে যে দুর্ঘটনা বা যে নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণ যে রহস্য, যেটা আজও অবধি সমাধান হয়নি বা করতে দেওয়া হয়নি বলা মানে ভালো। তো সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলবার জন্য আমার এই ভিডিওটি। নমস্কার দর্শক বন্ধুদের, প্রত্যেকেই অবগত আছেন আমি জানি, আমিও পুরো বিষয়টার আপডেট রেখেছি, তবে মাঝখানে বেশ কিছুদিন আমি এই বিষয়ে কোনো ভিডিও বানাইনি। তার কারণ একটাই, আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি প্রত্যেকেই, প্রত্যেকটা মানুষ। তবে গত বেশ কিছুদিন ধরে আমরা আশার আলো দেখতে পাচ্ছি এবং সেই দিকেই নজর রেখে ছিলাম বলবো। এবং আজকের দিনটি সেই বিশেষ দিন যেদিন লড়াই করে এই বিশেষ মুহূর্তটি ছিনিয়ে আনতে পেরেছেন আর কেউ না, সেই তিলোত্তমা বা অভয়ার মা বাবা। তাদেরকে আমার নমস্কার জানাই, আমার হৃদয় অন্তর থেকে আন্তরিক নমস্কার জানাই। যদিও তারা কোনো কিছুর আর তারা ধারেন না, তাদের মনে একটাই, তাদের যে এখন জেদ চেপে গেছে, সেই তাদের রাখতেই হবে সেটা। কারণ তাদের মেয়ের যে ধর্ষণ এবং হত্যা রহস্য যেটা তৈরি করা হয়েছে পারপাসলি, যেটা অনেক দিন আগেই সমাধান হয়ে যেত, এবং একটি লোক, বিশেষ লোককে বোঝাই যাচ্ছে যে মানে কার্যকারণ দেখিয়ে তৈরি করে, বিশেষ করে তারই উপর দোষারোপ করে, এবং সেও কোনো কারণে জানি না সেটা মেনে নিয়েছে, অথচ সে হয়তো ছিল, কিন্তু আরও অনেকেই যে ছিল এই ঘটনার সঙ্গে জড়িত এবং তারা যে রথী মহারথী বলাই বাহুল্য, সেটা কিন্তু প্রথম থেকেই সন্দেহ করেছেন অভয়ার মা বাবা। এবং তারা কিন্তু প্রথমে যে যে শোকাচ্ছন্ন অবস্থাটা যখন কাটিয়ে উঠেছেন, তারা প্রচুর দৌড়দৌড়ি করেছেন। এই যে 50-55 বছর বয়সের একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা, যাদের হারানোর আর কিছু নেই, তাদের একমাত্র সন্তান চলে গিয়েছে, এত নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে, এবং সেটা ধামাচাপা দেওয়ার জন্য কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, একটা একটা করে তারা সমস্ত কিছু সংবাদ সংগ্রহ করেছেন। এবং হার না মেনে, ধৈর্য না হারিয়ে, কেউ সাহায্য করুক বা না করুক, কোনো পলিটিক্যাল পার্টির হেল্প পান বা না পান, তারা পরোয়া করেননি। তারা দৌড়দৌড়ি করেছেন যাতে সুপ্রিম কোর্ট থেকে এই কেসটাকে হাইকোর্টে আবার করে নতুন করে খোলানো যায়। তারা হাইকোর্টে আবেদন করেছিলেন অনেক মাস আগেই, আমরা জানি, কিন্তু সেটি সেই মুহূর্তে নাকচ হয়ে গিয়েছিল। বলা বাহুল্য, তাদের বলা হয়েছিল যেহেতু সুমোটো করে সুপ্রিম কোর্ট এই কেসটা প্রথমেই নিজেদের হাতে নিয়ে নিয়েছে বা নিয়ে নেওয়া করানো হয়েছে, বা এটা এক ধরনের সেটিং বলে যেটা আমরা জেনেছি, অনেকটাই সেই দিকেই দিক নির্দেশ করে পুরো ঘটনা প্রবাহ। কথাটা হচ্ছে যে তারা কিন্তু হার মানেননি। আমরা অনেকেই কিন্তু মনে মনে মেনে নিয়েছিলাম যে আর কিছু জানা যাবে না, আর কিছু রহস্যের সমাধান হওয়ার নেই, এটা তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে সাকসেসফুলি। কিন্তু না, যারা মা বাবা তারা কেন এত সহজে হার মানবেন? তাদের তো হারানোর মতন আর কিছু নেই, তাদের মেয়ে চলে গিয়েছে, তাদের একমাত্র উপযুক্ত মেয়ে চলে গিয়েছে। সেজন্য সেই মেয়েকে যে কি বলবো, বিচার পাইয়ে দেওয়ার, ন্যায় পাইয়ে দেওয়ার যে গুরু দায়িত্বভার, তারা কিন্তু নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন, যেটা কিন্তু হয়তো যারা এই ঘটনার পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী, তারা স্বপ্নে বা ঘুণাক্ষরেও চিন্তাই করতে পারেনি যে এই একজন সাধারণ, অতি সাধারণ বৃদ্ধ বলা যায়, ভেঙে পড়া বাবা মা, বৃদ্ধ এবং বৃদ্ধা, তারা পারবেন এই কাজটা করতে। হ্যাঁ, তারা পেরেছেন বন্ধুরা। তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে সেই অনুমতি, যেটা হাইকোর্ট থেকে তাদের বলা হয়েছিল যে একমাত্র সুপ্রিম কোর্টের অনুমতি পেলেই তারা কেসটা নতুন করে হাইকোর্টে ওপেন করতে পারবেন, সেই অনুমতিটা নিয়ে আসতে হবে। এবং লড়াই করে সেই অনুমতি ছিনিয়ে আনতে পেরেছেন তারা, যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নাকেও নমস্কার জানাই। আমরা জানি ডিওয়াই চন্দ্রচূড় এর আগে যখন সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন, তখনই এই কেসটা সুমোটো করে নেওয়া হয়েছিল, কিন্তু কোনো বিচার প্রক্রিয়া এক বর্ণ এক চুল এগোয়নি তো বটেই, বরঞ্চ পিছিয়ে পড়েছে আমরা বলতে পারি, এবং স্থবির হয়ে এক জায়গায় নিশ্চল হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এবং সব কিছুই যে ধামাচাপা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু প্রত্যক্ষ প্রমাণ রয়েছে তাদেরই কথায়। আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে প্রথম যেদিন কেসটা উঠেছিল, বা দ্বিতীয় দিন, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তখন কিন্তু এই ডিওয়াই চন্দ্রচূড় নিজে এবং তার যে বেঞ্চে আরও দুজন বিচারপতি ছিলেন, তারা খুব অবাক হয়েছিলেন কিছু জিনিস দেখে, তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে, এবং বিশেষ কিছু প্রমাণ বোধহয় তারা পেয়েও ছিলেন। নাহলে তারা কেন বলবেন যে মানে এই ঘটনা তো স্বপ্নেও ভাবা যায় না যে কিভাবে এটা হতে পারে, মানে এমন কিছু পয়েন্ট ছিল, যদিও সেটা জনগণের সামনে আসেনি, কারণ সেটা ওই এনভেলপের মধ্যেই রয়ে গিয়েছিল এবং তারা কিন্তু জানেন। তবুও বিচার প্রক্রিয়া কেন এক চুল এগোয়নি এবং কেন সিবিআই চুপ করে গিয়েছিল, তারা প্রকৃতপক্ষে তদন্ত করেইনি। আমরা যা বুঝতে পারছি, প্রকৃতপক্ষে কোনো তদন্ত হয়ইনি, কারণ এখন ধরা পড়ছে তারা মানে হুটোপাটা করে, যাকে বলে যে এই যে আজকে যেহেতু কেসটা উঠবে, আজকে সোমবার, আজকে যেহেতু কেসটা উঠবে কলকাতা হাইকোর্টে প্রথমবারের মতো, সেই জন্য তারা প্রচুর হুটোপাটা করছেন। তারা কি করছেন,
তারা সকলকে ডাকাডাকি করছেন। আমি বলবো পুরো ডিটেলটা, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই, আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। হ্যাঁ, অভয়া বা তিলোত্তমার যে ধর্ষণ এবং হত্যা রহস্যে আসার আলো একটু হলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং একটু নয়, হয়তো পুরোটাই। কে বলতে পারে যে এই রহস্যের সমাধান কলকাতা হাইকোর্টেই হবে না? কারণ কলকাতা হাইকোর্টে যে মহামান্য বিচারপতি যে দীপঙ্কর ঘোষের এজলাসে আজকে উঠবে, ডিভিশন বেঞ্চে কেসটা উঠবে, তাই নিয়ে কিন্তু প্রত্যেকেই আমরা যথেষ্ট পরিমাণ আশা রাখছি। কেন রাখছি সেটা এবার বলি। যেই শোনা গেল যে কলকাতা হাইকোর্টে কেসটা নতুন করে উঠবে, সঙ্গে সঙ্গে যে নিশ্চল স্থবির হয়ে যাওয়া যে সিবিআই, যাদের অফিসাররা আমরা জানি যথেষ্ট কেপেবল, হ্যাঁ আমি এখনও এই মুহূর্তে বলছি তারা যথেষ্ট কেপেবল, তাদের কেপেবিলিটি দেখেই তাদের চাকরিটা দেওয়া হয় এবং তাদের চাকরিটা থাকে, এটা ঘটনা। যদিও তারা এজেন্সি, সরকারের ডাইরেক্ট কিছু নন, তবুও তাদের সেই যোগ্যতা দেখেই, যোগ্যতা মানের ভিত্তিতেই তারা কিন্তু চাকরি করেন। তাহলে প্রশ্ন হচ্ছে তাদের কেন থেমে যেতে হয়েছিল? তাদের থেমে যেতে এই জন্যই হয়েছিল, আমরা পরিষ্কার প্রত্যেকটা মানুষ, শিক্ষিত অশিক্ষিত, সমাজের প্রতিটি স্তরের প্রতিটি মানুষ বুঝেছিলাম যে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। এবং সেই চাপটা কি? সেই চাপটা অতি অবশ্যই পলিটিক্যাল চাপ। কারণ আমরা বহু কিছু শুনেছি, এই যে অভয়ার মা বাবা, যে তাদের পাড়ার কাউন্সিলর, তাদের সেখানকার স্থানীয় এমএলএ, প্রচুর কথা ডিটেল উইথ ডিটেল প্রতিটা চ্যানেলে তারা বলেছেন, তারা বিচারের আবেদন সকলের কাছে সেই আর্জি জানিয়েছেন, কিন্তু বিচার এগোয়নি যতদিন কেসটা সুপ্রিম কোর্টে ছিল। সুপ্রিম কোর্টে যখন মহামান্য প্রধান বিচারপতি চেঞ্জ হলো, যে সঞ্জীব খান্না এলেন, তারপরে এরাও আবেদন করলেন যে অভয়ার বাবা মা, এবং সঙ্গে সঙ্গেই আমরা দেখলাম কেসে যে মাত্রায় বদল এলো। সঙ্গে সঙ্গে বলবো না, বেশ কিছুদিন সময় লেগেছে, এবং ইতিমধ্যে যাকে বলে ইন দ্য মিন টাইম প্রচুর চ্যানেলে প্রচুরবার প্রশ্ন রাখা হয়েছে। তারা কিন্তু এই যে যখন কলকাতা হাইকোর্ট বা শিয়ালদা কোর্টে জমা দিয়েছিলেন প্রশ্নমালা, এই যে অভয়ার মা বাবা, তারা কিন্তু প্রচুর ভ্যালিড কোয়েশ্চেন সেখানে রেখেছিলেন, এবং সেই কোয়েশ্চেনগুলি কিন্তু আমাদেরও মনের কোয়েশ্চেন, যে কেন সেই যে রাত্রে ঘটনাটি ঘটেছিল, সেই রাত্রে যারা সঙ্গে ছিল, অভয়ার সঙ্গে যারা ডিনার করেছিল, তাদের মধ্যে মাত্র 2 জনকে ডাকা হয়েছে, বাকি 2 জনকে কেন ডাকা হয়নি? 4 জন ছিল আমরা জানি, কিন্তু সিবিআই কোনো এক অজ্ঞাত কারণে চুপ করেছিল। আরও একটা প্রশ্ন, যে ঘরের সিল ভাঙতে অনুমতি দিয়েছিল সিবিআই 3 মাস 4 মাস বা তারও বেশি পরে, যে ঘরটি হচ্ছে যে আমরা জানি সন্দীপ ঘোষ যে তখন প্রিন্সিপাল ছিলেন, এবং যিনি এখন জামিনে মুক্ত রয়েছেন, জামিনটাও তিনি পেতেন না, এই সব কারণেই তিনি পেয়ে গেছেন বাই চান্স আর কি, জানি না, একটা কেসে জামিন পেয়েছেন, মানে এই কেসটাতেই, হত্যা এবং হত্যা রহস্যতেই। যাই হোক, তিনি অন্য একটি কেসে এখনও ভিতরেই রয়েছেন, সেটা কথা নয়। কথা হচ্ছে যে সিবিআই কিন্তু তার যে অপারেশন থিয়েটারের উল্টো দিকে 7 তলা, খুব সম্ভব 7 তলার উপরে একটি ঘর, সেটিতে তালা দিয়ে সিল করে রেখে দিয়েছিল, কারণ সেখানে রক্তমাখা গ্লাভস এবং আরও এই ধরনের কিছু এভিডেন্স ছিল, এবং মেঝেতে রক্তের ছোপ পাওয়া গিয়েছিল, খুব সম্ভবত সেটা রক্তের ছোপ, সেটা তদন্ত সাপেক্ষ বিষয় অতি অবশ্যই ছিল। কিন্তু সিবিআই সেই তদন্ত না করে ওই ঘরটিকে দীর্ঘদিন তালাবন্ধ অবস্থায় সিল করে ফেলে রেখেছিল। যেহেতু ওই ঘরটি তাদের প্রয়োজন, অনেক দিন কেটে যাওয়ার পরে তাদের কাছে অনুমতি চাওয়া হয়েছিল যে তদন্তের জন্য ওই ঘরটি প্রয়োজন আর আছে কিনা, ওই ঘরটি এবার তালা খোলা যাবে কিনা। সিবিআই এক কথায় অনুমতি দিয়ে দিয়েছিল বলে আমরা শুনেছি বিভিন্ন চ্যানেল এবং প্রিন্ট থেকে, নিউজ পেপারের থেকে। কথাটা হচ্ছে, কেন তারা বিনা কারণে এই আদেশটা দিয়ে দিয়েছিল যে হ্যাঁ এবার খোলা যাবে? তার মধ্যে তো যথেষ্ট এভিডেন্স রয়েছে, যদিও তৎকালীন বা এখনও যিনি রয়েছেন, যে প্রিন্সিপাল রয়েছেন আর কি, সেই পোস্টে কাজ করছেন, আমি নামটাম নিচ্ছি না, তো যাই হোক, তিনি কিন্তু সিলটা ভেঙেও আবার যেই শুনলেন যে না এটা ঠিক মতন, হয়তো আবারও তদন্তের প্রয়োজন হতে পারে, শুনেছি তিনি সিল করে দিয়েছিলেন আবার। আমি জানি না সেটা পরে আর খোলা হয়েছে কিনা, এটা নিয়ে আর কোনো কথা কিন্তু বাইরে আসেনি। এবার আসি সেই প্রসঙ্গে, যে যারা অভয়ার সঙ্গে সেই রাত্রে ডিনার করেছিল, তাদেরকে কিন্তু তাদের মধ্যে অনেককেই জেরা করা হয়নি। 1 নম্বর, আমরা এখন জানছি সেই দিন রাত্রে ডিউটি রোস্টারে যতজন নার্সের ডিউটি ছিল 7 জন খুব সম্ভব, তাদের কাউকে জেরা করা হয়নি সেই আগে। কখন? যখন কিনা এই যে সঞ্জয় কি জানবেন নাম, সঞ্জয় রায়, হ্যাঁ, তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে শিয়ালদা কোর্টের থেকে। তাকে সারা জীবনের জন্য, মানে আজীবন কারাবাসের মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। ভালো হয়েছে সেটা, আমরা বুঝতে পারছি, কারণ হয়তো সে হলেও হতে পারে সে দোষী, এবং তার সঙ্গে আরও অনেকে আছে, ভয়ে হয়তো সেই নামগুলো সে জানলেও প্রকাশ করছে না, বা সে জানে না নামগুলো, কিন্তু সে এটা জানে যে পুরো দোষটা তার নয়, এটা ঘটনা, সেটা বোঝা গিয়েছে তার কথাবার্তা। তার যে লয়ার, তিনি কান্নাকাটি করে অনেক চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন, আমরা দেখেছি, প্রথম যে লয়ার ছিলেন। কথাটা হচ্ছে, এই যে এতদিন পরে এখন হুটোপাটি করে
সিবিআই যেই কলকাতা হাইকোর্টে কেসটা আজ ওপেন হবে জেনেছে, সঙ্গে সঙ্গে এই নার্সদের ডিউটি রোস্টারে থাকা নার্সদেরকে এবং যতজন গ্রুপ ডি স্টাফ ছিল তাদেরকে এবং আরও কয়েকজন পুলিশের কনস্টেবল ইত্যাদিকে এখন হুটোপাটা করে ডাকছে এবং সবার এখন জবানবন্দি নেওয়া হচ্ছে। তা এই কাজটা কার নির্দেশে, কেন তারা করেনি এতদিনের মধ্যে, না করা অবস্থাতে তারা চার্জশিট কেন দিয়ে দিয়েছে, তারা কেন সন্দীপ ঘোষের এগেনস্টে কোনো চার্জশিট দিতে পারেনি এবং টালা থানার যিনি ওসি ছিলেন তৎকালীন তার এগেনস্টে কোনো চার্জশিট দিতে পারেনি, তারা কেন তৎকালীন যিনি যে পুলিশ কমিশনার ছিলেন, মানে মানুষের বহু আবেদন নিবেদন সত্ত্বেও তারা কেন ডাকতে পারেনি এবং যথেষ্ট ভ্যালিড রিজন থাকা সত্ত্বেও, এবং এরকম জড়িত অনেককে ডাকা যেতে পারতো, তদন্ত করা যেতে পারতো, না করে তদন্ত প্রক্রিয়া মাঝপথে থামিয়ে আধা আধুরা যাকে বলে চার্জশিট দাখিল করে জবরদস্তি বলা যেতে পারে এই সঞ্জয় রায়কে যাতে দোষী সাব্যস্ত হয়। কারণ তারা বলে দিয়েছিল যে আর কাউকে পাওয়া যাচ্ছে না, সব আঙুল এর দিকেই যাচ্ছে, সব কারণ এর দিকেই দর্শাচ্ছে যে এই একমাত্র দোষী, আর কেউ না। তারা বলছে যে কন্টামিনেটেড যে ডিএনএ রিপোর্ট, যেটা নিয়ে অনেক হইচই হয়েছিল, যে সিএফএসএলের যে রিপোর্ট দিল্লি থেকে এসেছিল কেন্দ্রীয় ল্যাবরেটরি থেকে, সেই রিপোর্টকেও তারা কিন্তু ইগনোর করেছিল। ইগনোর করা অবস্থাতেই তারা চার্জশিট দাখিল করেছিল, যে পুলিশকে দাখিল করতে হয়েছিল, কারণ পুলিশ মানে সিবিআইকেই, কারণ তারা বলছে আর কিছু পাওয়া যাচ্ছে না। অথচ পাওয়ার জন্য যে তদন্ত করা যেতে পারতো সেই তদন্ত অসম্পূর্ণ তারা রেখে দিয়েছিল। অসম্পূর্ণ এই কারণেই যে আজকে প্রমাণ রয়েছে, আজ প্রমাণ হচ্ছে যখন প্রত্যেকটি নার্সকে সেই রাতে ডিউটিতে থাকা, প্রত্যেকটি আরও যে ডাক্তাররা তাদেরকে কেউ কেউ শোনা যাচ্ছে বিদেশে চলে গিয়েছেন, কিছু কিছু নাম উঠে আসছে, আমি নামগুলো এখন বলছি না, অন্যান্য চ্যানেলে সব জায়গায় নাম এসে গিয়েছে, তারা হয়তো রথী মহারথী জানি না আমি, একজন এমএলএর নামও এসেছে, যাই হোক সে রুলিং পার্টির এমএলএ, সেটা শোনা গিয়েছে। কথাটা হচ্ছে যে এই যে যাদেরকে এখন সিবিআই ডাকছে, তদন্ত যদি সম্পূর্ণ হয়ে গিয়েছিল সিবিআইয়েরই মতে এবং মানে দোষী সাব্যস্তও হয়ে গেছে সঞ্জয় রায়, তাহলে এখন কেন এদের ডাকা হলো? এবং এদের ডেকে এখন যা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এদের প্রত্যেকের মুখ ভীত সন্ত্রস্ত, বেশিরভাগের নার্সদের, বিশেষ করে নার্সরা বোঝাই যাচ্ছে কেউ কেউ তাদের মধ্যে বেশ কিছু কথা জানতেন অথবা প্রত্যেকেই জানেন, এমন অনেক কথা আমি জানি না তারা এখন সিবিআইকে বলেছেন কিনা। কারণ এখন সিবিআইয়ের এদের পেট থেকে কথা বের করতেই হবে, যদিও অনেক মাস কেটে গিয়েছে, প্রায় বছর কেটে গিয়েছে, 8-9 মাস কেটে গিয়েছে। এতদিনে তারা সত্যি কথা কতটা বলবেন, তারা কতটা গুছিয়ে ফেলেছেন নিজেদের, তারা ঢাকতে পেরেছেন কিনা সিবিআইয়ের কাছে, বা সিবিআই সেই প্রক্রিয়াগুলি অ্যাপ্লাই করেছে কিনা যেগুলি তারা শোনা যায় করে থাকে এদের পেট থেকে সত্যি কথাটা বার করার জন্য, সেটা কিন্তু আমরা এখনও জানি না। সেটা ধীরে ধীরে জানা যাবে যখন এই কেসটা আজকে উঠবে এবং এরপরেও আরও শুনানির দিন পড়বে, আমরা শিওর। তো কথা হচ্ছে যে তার মানে দাঁড়ালো এটাই যে অভয়ার মা বাবা যে বলছেন যে কারণগুলি বা যে যাদের দিকে আঙুল নির্দেশ করছেন তারা সরাসরি কিন্তু এমন অনেক মানুষের নাম করেছেন। আমি আমার ভিডিওতে করব না, তার কারণ আমরা পশ্চিমবঙ্গে বাস করি, তো আমরা জানি যে কী অবস্থার মধ্যে মানুষকে বাস করতে হয়, কতটা ভয়ভীতি মনের মধ্যে রাখতে হয়, কারণ এখানে কিভাবে কোথা দিয়ে কে মানুষকে ফাঁসিয়ে দেবে কেউ জানে না। তো কথাগুলো হচ্ছে যে আসলে এরা ভাবতেই পারেননি, যারা তথ্য প্রমাণ সেদিন লোপাট করেছিলেন না, এই যে বিভিন্ন রঙের কম্বলের কথা, চাদরের কথা এসেছিল, যেটা আমরা সাধারণ মানুষরা, সাংবাদিকরা তারা বুঝতে পারছিল, বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি, এখনও জলজল করছে সেই ভিডিওগুলি, সেই লাইভগুলি, তারা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছেন কতবার কখন চাদর বদলানো হয়েছে। অথচ এই বিষয়গুলো যারা জানতেন, যে নার্সরা, যে গ্রুপ ডি স্টাফরা, যারা প্রত্যক্ষ পরোক্ষ সবভাবেই হয়তো জড়িয়ে আছেন এই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে বা এই ঘটনার সঙ্গে, তাদের কাউকে কেন সিবিআই ডাকেনি? এইটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন, যে কার নির্দেশে। শোনা যাচ্ছে এমন কোনো বিশিষ্ট মানুষ যিনি কারুর সঙ্গে সারা রাত 2টো অবধি ফোনে কথা বলেছেন, অথচ তাকে ডাকা তো দূরের কথা, যে পুলিশ কমিশনার যিনি ভীষণভাবে জড়িয়েছিলেন, যাকে আমরা দেখেছি যে আরজিকর কলেজের যে স্টুডেন্টরা যারা আন্দোলন করেছিল, যে ডাক্তার স্টুডেন্টরা, তারা গিয়ে শিরদাঁড়া উপহার দিয়ে এসেছিল, এবং সেটাও কিন্তু অনেক মানে কি বলবো, অনেক কিছু ঘটনা ঘটে যাওয়ার পর তারা বসেছিল রাস্তার উপর, কিভাবে রাতভর, কিভাবে তারা দিনের পর দিন রাস্তায় বসে থেকেছে, সব কিছুই আমরা দেখেছি। অথচ তদন্ত যেমন এক চুলো এগোয়নি, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, আজকে পরিষ্কার প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং এই যে সুপ্রিম কোর্ট কেন এটা নিজের হাতে নিয়েছিলেন এগিয়ে গিয়ে, এবং কেন তদন্তটা এগোয়নি, সেসব কিন্তু সাধারণ মানুষের কাছেও আজকে অনেকটাই স্বচ্ছ, আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি। কিন্তু এমন তো নয় যে আমরা গিয়ে বললেই সেটা প্রমাণ হয়ে গেল, প্রমাণ সাপেক্ষ সব কিছুই। এবং সেই কারণেই এখন সিবিআই বাধ্য হয়েছে এই মানুষগুলিকে ডাকতে, এবং হয়তো আরও কাউকে
ডাকতে তাদের বাধ্য করবে কলকাতা হাইকোর্ট, সেই দিকেই আমরা তাকিয়ে থাকব। তবে হ্যাঁ, আজকে একটু সেলিব্রেশনের দিন তো বটেই, যে লড়াই করে এই জয়টুকু ছিনিয়ে আনতে পেরেছেন আমাদের যে ধর্ষিতা এবং মৃতা, যে সেই অসহায় মেয়েটি, অসহায় বলতে তার আত্মা আজ অসহায়, যে সে তো সব জানে যে কি হয়েছিল না হয়েছিল। এবং জানা গেছে যে এই যে আরজিকর হাসপাতালের যে অসাধু চক্র, যে নকল ওষুধ, নকল ইঞ্জেকশন এবং এরকম অনেক কিছু নিয়ে বারে বারে সে প্রতিবাদ করেছিল। প্রতিবাদ অনেকেই আগে করেছে, কিন্তু তারা কোনো এক অজ্ঞাত কারণে চুপ হতে বাধ্য হয়েছে। এই মেয়েটি চুপ হয়নি, শোনা যাচ্ছে, এবং সেই সব তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বাজারে আজকে। নকল ওষুধ, নকল স্যালাইন, জীবনদায়ী যে সমস্ত সুগার, ব্লাড প্রেশারের ওষুধ পর্যন্ত, সেগুলি নির্ধারিত মান মানে উতরাতে পারছে না। এগুলো এখন সব প্রমাণিত। নিজের জীবন দিয়ে মেয়েটা আজকে কিন্তু অনেক কিছু প্রমাণ করে দিয়েছে, কিন্তু সেই মেয়ের আত্মা আজও অসহায় ঘুরে বেড়াচ্ছে। সে তো সব জানে, কিন্তু সে যেহেতু এসে বলতে পারছে না, সেজন্য কিছু জানা যাচ্ছে না, না হলে তো সব জানাই যেত। তো যাই হোক, তার মা বাবা, অন্তত তার মা বাবার উপর সেই আমি বলবো সেই যে শক্তি ভর করেছে, না হলে যে বোধহয় যারা এই তথ্য প্রমাণ লোপাট করেছে বা যারা বিদেশে পালিয়ে গিয়েছে বা যাই করে থাকুক, তারা কিন্তু মানে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনার সাথে জড়িত, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা পরিকল্পিত নয়, শুধু সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যার সঙ্গে অনেক বড় বড় মাথার নাম কিন্তু জড়িয়ে আছে। এবং হয়তো সেগুলি কলকাতা হাইকোর্টের অধীনে সামনে আসলেও আসতে পারে বা আসবে, কিন্তু এর পিছনে কিন্তু প্রত্যক্ষভাবে একমাত্র অবদান আমি বলবো অভয়ার মা বাবার। কারণ আন্দোলন অনেক দিন আগেই থেমে গিয়েছে, যে যার কাজে ফিরে গিয়েছেন, কিন্তু যারা সন্তানকে এই নিষ্ঠুরভাবে হারিয়েছেন, তাদের একমাত্র সন্তান, তারা কিন্তু হাল ছাড়েননি। তারা কিন্তু কিছুতেই হাল না ছেড়ে আজকে এই জয়টুকু ছিনিয়ে আনতে পেরেছেন সুপ্রিম কোর্টের কাছ থেকে, যে অন্তত কেসটা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে যেহেতু এসছে, সিবিআই বাধ্য হয়েছে যে এই কেসটা নিয়ে আবার নড়ে চড়ে বসতে। কেসটা রিওপেন যেহেতু হচ্ছে, এখন তারা যেভাবে ধামাচাপা দিয়েছিল, তাদের মধ্যে জড়িয়ে আছেন এই যে সীমা আহুজা, আমি জানি না নামটা, তিনি মানে তাকে সরাসরি দোষ দিয়েছেন এই যে অভয়ার মা বাবা। সেই জন্য এই কেসটা রিওপেন হওয়া খুব জরুরি ছিল, এবং সেই কাজটা কিন্তু এরা করতে পেরেছেন। এটা যে পাহাড় প্রমাণ কাজ ছিল না, এটা কিন্তু যাদের করা উচিত ছিল, হ্যাঁ, তাদের দিকেই তো ওনারা আঙুল তুলেছেন, সেজন্যই খুব স্বাভাবিকভাবে তারা করেননি। তবে এই বৃদ্ধা, খুব সাধারণ পরিবার, এই বৃদ্ধ এবং বৃদ্ধা ভদ্রলোক এবং ভদ্রমহিলা যে এই কাজটা করতে পারবেন, এটা বোধহয় এই তথাকথিত মানে যে ক্ষমতাধারীদের নলেজে ছিল না। তারা বুঝতে পারেননি যে কেসটা আবার রিওপেন হবে। তারা ভেবেছিলেন খুব সহজেই এই সঞ্জয় রায়কে ফাঁসিয়ে দিয়ে, একলা ওকে জেলে সারা জীবনের জন্য পাঠিয়ে দিয়ে কেসটাকে বোধহয় পুরোপুরি মাটি চাপা দেওয়া গেল। কিন্তু না বন্ধুরা, সেটা সম্ভব হয়নি একমাত্র অভয়ার মা বাবার এই হারবো না এই মানসিকতার জন্য। এবং এই যে অভয়াও যে হারবো না এবং নতি স্বীকার করবো না অন্যায়ের কাছে, জীবন দিয়ে দেবো সেও ভালো, এইটা বোঝা যাচ্ছে যে এই শিরদাঁড়াটা সে কিন্তু এই রকম বাবা মায়ের কাছেই পেয়েছিল। এবং সেই জন্য তাদেরকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমরা তাকিয়ে থাকবো কলকাতা হাইকোর্টের নির্দেশের দিকে, যে তারা সিবিআইকে আরও কী নির্দেশ দেন, যে কিভাবে কি করতে হবে, সিবিআই কতটা ভর্ৎসিত হয় সেটাও দেখার। কারণ তারা কিন্তু এই কেসটার প্রকৃতপক্ষে কোনো তদন্ত করেনি, শুরুটা করেছিল, কিন্তু তারপরে তদন্ত কোনো এক অজ্ঞাত আঙুলের নির্দেশে থেমে গিয়েছিল। সেই আঙুলটা কার জানার জন্য আমাদের কিন্তু আগ্রহ থেকেই যাবে। প্রতিবেদনগুলির দিকে নজর রাখবেন অতি অবশ্যই। আশা করছি আবারও আমি নিয়ে আসবো কলকাতা হাইকোর্টের কি আপডেট পাওয়া যায়, তার উপর নিশ্চয়ই আনবো। সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক দিয়ে দিন এবং শেয়ার করবেন ভিডিও, কমেন্ট করবেন আপনাদের মনের মধ্যে যা আছে। নাম নেবেন না কারুর, আমি যেমন নাম নিইনি কিন্তু বুঝিয়ে দিয়েছি, সেই রকমভাবে আপনারা অন্যান্য কোড নাম লিখতেই পারেন। লিখে ভিডিওর কমেন্ট বক্সে অতি অবশ্যই নিজেদের মতামত শেয়ার করুন। আশাবাদী থাকলাম আমরা। কলকাতা হাইকোর্টের কাছে আমাদের অনেক আশা যে এই কেসের সমাধান করে তারা নিশ্চয়ই যে প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে আমাদের সামনে এনে হাজির করবেন, এবং অভয়ার বা তিলোত্তমার হত্যা রহস্য এবং যে নিষ্ঠুর ধর্ষণের রহস্য সমাধান হবে এবং প্রকৃত দোষী শাস্তি পাবে, এটা আমরা দেখতে চাই। এই বলেই এই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।